পেমেন্টটা হচ্ছে তিন রকমের, যে কথাটা অনারের বলার সময় আমি বলছি, সাইট পেমেন্ট হলে সাইট গুডস যেরকম পৌঁছায় নাই কিন্তু কাগজ আমার কাছে চলে আসছে, আমি ব্যাংকের হিসেবে আমি বাধ্য এটা 5 দিনের মধ্যে পেমেন্ট দেওয়া, এবং এটা আমি দিয়ে দেবো, আপনাকে জিজ্ঞাসা করবো না। বলা আছে তো, হ্যাঁ এলসিতে বলা আছে, কারণ আমার ক্রেডিবিলিটির ব্যাপার আছে। আমি আমি কনফার্ম, আমি যেটাকে বলে কনফার্মেশন দিছি, আমি পেমেন্ট করব, আমি করে দেবো। এখন দেখেন কি অনেক সময় একটা ক্যাপিটাল মেশিনারি ইউজুয়ালি 360 দিনেরও ডিফার্ড পেমেন্ট হয়, অর্থাৎ গুডস আমি আজকে পেয়ে যাবো 360 দিন পরে পেমেন্ট দেবো। তো ডিফার্ড পেমেন্ট হলে তখন কি হবে, আমি আন্ডারটেকিং দিব ডিফার্ড পেমেন্ট, এটা লাইবিলিটি, আমি কখনোই 360 দিনে আমি পেমেন্ট করবো ইউজুয়ালি। এখন আপনারা দেখবেন পপুলারলি একটা টার্ম আসে, সেটা হচ্ছে ইউপাস। ইউপাস শুনবেন, ইউপাস কি? ইউপাস হচ্ছে ইউজেন্স বিল পেমেন্টের সাইট। ইউজেন্স মানে হচ্ছে যেটা একটা নির্দিষ্ট টাইমের পরে পেমেন্ট হবে, ওইটাকে সাইট পেমেন্ট। এখন আমরা ব্যাংকার এই কাজগুলো করি, কি করি? এখানেও ব্যবসা, যেমন ধরেন আপনারা লাইবরের নাম শুনছেন কিনা জানি না, এই লাইবর হচ্ছে লন্ডনে ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশনের যে ইন্টারেস্ট রেটটা হয় ওটাকে লাইবর বলে। লাইবর ইন্টারব্যাংক অফার রেট, ওটার সাথে একটা লামসাম মার্কআপ আমরা যোগ করি, সে ধরুন 5%। তো কি হলো, $5,000 এটি ইউজুয়ালি বড় বড় এলসির বেলায় হয়, সে $10 লাখ একটা এলসি। তো $10 লাখ একটা এলসি ক্লায়েন্টের, অনেক ক্লায়েন্টের এই ক্যাপাসিটি থাকে না সাইটে পেমেন্ট করতে, তখন সে কি করে, আমাদের বলে যে এটা 360 দিনের একটা পেমেন্ট শিডিউল আমাদের দেন। আমরা বিদেশি কোনো কোম্পানির সাথে, বিদেশি কোনো ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্টে যাই, এই পেমেন্টটা তুমি করে দেবা, কি নিবা, তোমার কত নিবি, এটা বলে আছে লাইবর প্লাস 3.5 টাকা। ঠিক আছে, লাইবর মানে ওই তো 360 দিনে যে লাইবরটা থাকবে, এই লাইবরটা মানে এখনকার লাইবর না, এই লাইবরটা হচ্ছে 360 দিন পরে যখন পেমেন্ট দিব, ওই সময়ে লন্ডন ইন্টার ব্যাংকে যে রেটটা থাকবে, ইন্টারেস্ট রেটটা থাকবে, ওই ইন্টারেস্ট রেট প্লাস 3.5। আমরা ক্লায়েন্টকে বলি যে ভাই লাইবর প্লাস 4, আচ্ছা ঠিক আছে, ডিল ক্লোজ। তো আমাদের পেমেন্ট কিন্তু সাইটে ছিল, যে যে ভদ্রলোক এক্সপোর্ট করছে ওই দেশ থেকে ক্যাপিটাল মেশিনারি আমাদের দেশে পাঠাইলো, উনি টাকা পেয়ে গেল সাথে সাথে, উনি সাথে সাথে টাকা পাইলো, ক্লায়েন্ট 1 বছর পরে টাকা দিবে, মাঝখানে আমি 50 পয়সা লাভ করলাম, আমি অ্যারেঞ্জ করে দিলাম ফান্ডটা অন্য কোনো ব্যাংক থেকে। এটা দেখবেন ইউপাস, ইউপাস আপনারা প্রায় শুনবেন, ইউপাস যখন যাবেন এলসিতে, এই ক্যাপিটাল মেশিনারিতে এটা একটা পপুলার আইটেম ইউপাস। তো যেটা বলতেছিলাম, স্যার নরমালি কি এলসি, তো নরমাল এলসি যখন খোলে তখন কি 100% টাকাই ক্লায়েন্ট জমা দিয়ে দেয় ব্যাংকে, না নট নেসেসারি। এটা হচ্ছে ক্লায়েন্ট এবং ব্যাংকারের রিলেশনশিপ, যেটা আমি আগে বলেছি। ক্লায়েন্ট ভালো, বা আমি 5 টাকা বেশি দিতে পারবো না, কারণ আমার তো এই টাকাটা এখন দিতে হচ্ছে না, ব্যাংক ব্যাংকে কিন্তু টাকা এখন দিতে হচ্ছে না, আমি গ্যারান্টি দিচ্ছি আই উইল মেক পেমেন্ট। তো যে কারণে আমার টাকা দিতে হচ্ছে না, আমি ভয় পাই কখন, যখন একটা নতুন ক্লায়েন্ট, একটু দুর্বল ক্লায়েন্ট, এই জন্য সে আমি কনফার্মেশন দিয়ে দিচ্ছি আমি টাকা দিব, তারা যদি সে টাকা দিতে পারতেছে না, এরকম অনেক ঘটনা থাকে। দেখেন একটা জিনিস আমরা বললাম না, আগে ডকুমেন্ট চলে আসছে কিন্তু গুডস চিটাগাংয়ে পৌঁছে নাই, উল্টোটাও পায়, ডকুমেন্ট আসে নাই, চিটাগাংয়ে গুডস চলে আসছে, কি করবেন? একদিন গেলেই তো ডেমারেজ, পার ডেতে চার্জ হবে, তখন আমরা একটা শিপিং গ্যারান্টি ইস্যু করি, ব্যাংক কাস্টমসকে গ্যারান্টি দেয়, আমরা বলি এই গুডসটা এটা এলসি এটা এগেইনস্ট এটা আছে, তুমি এটা দিয়ে দাও। এই রিলেটেড যত রকমের কনসিকুয়েন্স আছে ল এবং প্র্যাকটিসে যা যা আছে, টাইম ব্যাংক উইল ফেস, যদি আদারওয়াইজ কিছু হয় আমরা এটা ফেস করব। তো আমাদের এই শিপিং গ্যারান্টি পেয়ে কাস্টমস গুডস রিলিজ করে দেয়। এখন দেখেন রিলিজ করে দেওয়ার পরে সে কি করে, সে একটা বিল অফ এন্ট্রি করে। আমরা এক পার্ট বলছি কিন্তু যে বিল অফ ট্রেডিং মানে আমি জানি যে জাহাজে মালটা উঠছে, এখন চিটাগাংয়ে পৌঁছাইলো, চিটাগাংয়ে পৌঁছানোর পরে কাস্টমস কি করে, একটা অ্যাসেসমেন্ট করে, এটার জন্য তারা আগে ঠিক করে অ্যাসেট ভ্যালু, অর্থাৎ এলসির ভ্যালু ঠিক করা, মানে এই গুডসের ভ্যালু ঠিক করা, যেটা পার্টিকুলারলি পপুলারলি নোন অ্যাজ এবি, অ্যাসেট ভ্যালু। তো এর সাথে এইটার উপর তো তখন ট্যাক্স হচ্ছে, হ্যাঁ এটার উপরে গুডসের এখন ট্যাক্সটা যেটাকে বলে ইম্পোজ হয়েছে এইচএস কোডের কোড অনুযায়ী, এইচএস কোড
এক্ষেত্রে যে স্যার ওই ডকুমেন্টস আসে নাই কিন্তু ঘুষ চলে আসছে জি পোর্ট অথরিটি তো মালামাল বা সারাটার ব্যবস্থা করে নাই সে লেটার দিতে পারবে না যেহেতু আপনার ডকুমেন্টস আসে নাই তো এক্ষেত্রে দেখা যায় যে স্যার গভর্নমেন্ট আমাদের এসির সাথে স্যার গভর্নমেন্টের চুক্তি একটু লিঙ্ক করতে হয় রাইট স্যার কমার্শিয়াল ইন্ডিয়া থেকে বলতে হয় কিন্তু আমাদের আবার স্যার ওই গভর্নমেন্টের যে চুক্তিটা ওই চুক্তিটার সাথে আবার এগুলোর সাথে লিঙ্ক করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার প্রচুর টাকা আপনার পোর্চার দিতে হচ্ছে পোর্চার দিতে হচ্ছে যে ম্যাটেরিয়াল চলে আসছে তার ডকুমেন্টস আসে না সে মালামাল খালাস করতে পারতেছে না সেই ক্ষেত্রে তাহলে স্যার জরিমানা কার উপর পড়বে স্যার বাইরের উপরে না স্যার ইম্পোর্টের উপরে এক্সপোর্টের উপরে স্যার? দেখেন এখানে এই যে পোর্টে মালটা যে চলে আসলো কিন্তু ডকুমেন্ট আসে না পোর্টের চার্জ হচ্ছে যেটা কিনা পপুলারলি আমরা ড্যামারেজ বলি পোর্টে আবার বেশি দিন আপনি রাখতেও পারবেন না পোর্ট ওটাকে অপশন করে ওটাকে ইয়ে করে দেবে, পরিষ্কার করে সেট দেবে। অ্যাসাইড করে দেবে পরিষ্কার করে দেবে তারপর তো এখন এই ঝামেলাকে এড়ানোর জন্যই শিপিং গ্যারান্টি ব্যাংক গ্যারান্টি দেয় এখন কোশ্চিনটা হলো ব্যাংক তখন তাহলে ওই যে পার্টিকুলার আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওইটার গ্যারান্টি ব্যাংক কেন দিল না হতে পারে না কারণ ওই যে ক্লায়েন্টটা ওই ক্লায়েন্টে ব্যাংক বিশ্বাস করে না ট্রাস্ট করে না এই জন্য গ্যারান্টি দেয় ডকুমেন্ট না আসা পর্যন্ত আমি দিব না। ছাড়তে পারবো না। দিব না তাহলে স্যার চার্জ দিলে বাইরে বাইরে স্যার মালের উপরে সব উঠবে। আমি তো শুধুমাত্র মালের পেমেন্টের গ্যারান্টি দিতেছি আর আমরা যেটা বললাম সিআইএফ যেটা বলছি একটু আগে দেখেন এক্সপোর্টার যে সে তো চিটাগাং বন্দরে পৌঁছানোর দায়িত্ব নিছে পৌঁছানো পর্যন্ত এক্সপোর্টারের দায়িত্ব ছিল এর পরের খরচ তো ইম্পোর্টারের তো পরের খরচ কি আছে চিটাগাং পোর্টে আসলো পোর্টের আন্দোলনের খরচ এবং যেটা ডিউটি আছে ডিউটির 5টা 7টা কাস্টম ডিউটি যেটাকে সিডি বলে সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি ডিউটি এআইটি দেন দ্যাট এই নানান রকমের জিনিস আছে এগুলোর মধ্যে যোগ হয় তো এই কাজটা এই খরচটা ক্লায়েন্টকে দিতে হয় এটার পেমেন্টের দায়িত্ব কিন্তু আমরা নিই না এখানে স্যার আরেকটা স্যার সাপ্লিমেন্টারি কোশ্চেন স্যার বলুন। ডকুমেন্টস স্যার লেটে আসলো হ্যাঁ এর জন্য স্যার আমরা তাকে লায়াবল করতে পারি কারণ আমরা যখন স্যার একটা অবজারভেশন ইয়া করি যে চুক্তিতে তো বলা নাই যে ড্যামারেজটা কে দেবে যদি ডকুমেন্টস লেট অ্যারাইভাল হয় তাহলে আপনার ডকুমেন্টস লেটের কারণে লায়াবল টাকা রাখছে স্যার কাকে দায়ী করা যাবে এই ক্ষেত্রে? এখন দেখেন আপনি যদি অ্যাকাউন্টেবল করতে চান ডকুমেন্টস পরে আসার কি কোনো কারণ আছে সিঙ্গাপুর থেকে চিটাগাংয়ে ডকুমেন্টস পৌঁছাতে না ফিজিক্যাল ডকুমেন্টস চিটাগাং থেকে ধরেন সিঙ্গাপুর থেকে চিটাগাংয়ে ঢাকায় ডকুমেন্ট পৌঁছাতে একটা ফ্লাইটই লাগে ও ডাক পাঠায়। ডিএসএল কি বলতেছে ডিএসএল বলতেছে যে আমরা ওই যে মানে মারিয়ানা ট্রান্স ওইখানেও ডেলিভারি দিই ও বলতেছে আমি ওইখানেও ডেলিভারি দিই তো এই যখন এই যে জিনিসগুলো আপনি দেখেন না এগুলোর মধ্যে ডাবলা আছে এগুলো মেকিং এইগুলো মেকিং সিঙ্গাপুর ধরেন জার্মানি থেকে মানে ডকুমেন্ট আসবে আপনার কি মনে হয় ডিএসএল আজকে দিলে কালকে সকালে ঢাকায় পৌঁছাবে না পৌঁছাবে ডিএসএল এটা করতেছে আর গুডস আপনার চলে আসছে 15 দিন শিপে থেকে আর 15 দিনের মধ্যে ডকুমেন্ট আসে না এটা হইতেই পারে না হতে পারে কাহিনী আছে শুনে হয় কি হয় ওখানে একটা টার্মস এন্ড কন্ডিশন ছিল যে জার্মান ট্রেড বডিজ থেকে সার্টিফিকেট দিতে হবে এলসিতে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে যে জার্মানের নারকোটিক ডিভিশন থেকে সার্টিফিকেট নিতে হবে তো এই নারকোটিক ডিভিশন থেকে সার্টিফিকেট নিতে হবে ওই কোম্পানি ধরেন পার্টিকুলার এই জার্মান কোম্পানি সে কি করছে তার একটা অ্যালটমেন্ট আছে যে সে বছরে সে মনে করেন 10,000 টন সেল করতে পারবে সে দেখা গেল 12,000 টন সেল করে বসে আছে ব্যবহার করতে হয়ে গেছে। ওভারসোল্ড করে ফেলছে এরকম নানা ঘটনা ঘটে তখন কি হয় এই ঘটনা দেখবেন প্র্যাকটিক্যালি দেখবেন পার্টিকুলার যে দেশ থেকে কিনতেছে ওই দেশের ইসের সময়ে অর্থাৎ
ফাইন্যান্সিয়াল ইয়ার যখন ক্লোজ হয় কিংবা শুরু হয় ওই টাইমের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে। একটা কোটা যেটার বেশি আপনি বেচতে পারবেন না, তা আপনি তো ওভারশোট করছেন, দাম বেশি বেঁচে গেছেন, এখন পেতেছেন না, সার্টিফিকেট নিতে পারতেছেন না, তখন কি করবেন? সময় ক্ষেপণ করতে হবে, পরবর্তী অর্থ আসতে হবে। এরকম অনেক ঝামেলা আছে। যেমন আমরা বলে দিতেছি যে আমি কিন্তু ভাই ইসরায়েলের থেকে কিছু কিনবো না। এখন প্রোডাক্ট আপনি এমন একটা প্রোডাক্ট আনছেন যেটার মধ্যে লেখাই আছে মেড ইন ইসরায়েল, এটা কি করবেন? তো ওই সময় কি হয়, ওই সময় আপনার ডকুমেন্টস আগে পাঠাই দেন, রেডি করছেন, ডকুমেন্টস পাঠাই দেন, পরে ওগুলো চেঞ্জ করে পরে গুডস শিপ করেন। এরকমের ঘটনা ঘটে, প্র্যাকটিক্যালি এটা ঘটে। এই দায়িত্ব ব্যাংকারের না, এই দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টের। ডকুমেন্ট আগে আসে নাই, পরে আসলো, তো সেটা তো শিপিং গ্যারান্টি আছেই, আমরা তো ব্যাংকাররা হেল্প করার জন্য রেডি আছি। কিন্তু গুডস আগে চলে আসছে, শিপিং গ্যারান্টি দিয়ে আপনি কভার করবেন। এখন গুডস আসে নাই, ডকুমেন্ট আসছে, আমি তো ব্যাংক পেমেন্ট করে দেবো, কিংবা কোর্টে গুডস চলে আসছে, এখন আপনি শিপিং গ্যারান্টি দিতে চান না, কারণ আপনি জানেন এই গুডসটা যদি ডকুমেন্টেশন ঠিকঠাক মতো না হয় তাহলে তো আমার ঝামেলায় পড়বে। আসুক আগে ফিজিক্যাল ডকুমেন্টস আসুক, তারপরে দেখি কি হয়। যত রকমের বড় বড় প্রকিউরমেন্ট আছে এরকমের অনেক ঝামেলা আছে। যেমন ধরেন পাবলিক ফাইন্যান্সে কি হয়, 2000 কোটি টাকা কোনো একটা জিনিস আপনার ইম্পোর্ট করতে হবে, আমাদের ইম্পোর্ট পলিসিতে নাই, কি নাই, ইম্পোর্ট পলিসিতে নাই, এটা আপনি করতে পারবেন না। কিন্তু যে চুক্তিটা হয়েছে, যে গুডসটা দেশে আসবে ওই অনুযায়ী ওইটা অ্যাওয়ার্ড হয়েছে, কারণ আমাদের অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাব থাকে না, থাকে তো। আপনি এলসিও সোনালী ব্যাংক করে দিছে, কারণ সোনালী ব্যাংক দিতে পাত্তা দেয় না, লিটারেলি কিছু মনে করেন না। সোনালী ব্যাংক সরকারের আর 5টা প্রতিষ্ঠানের মতোই। সোনালী ব্যাংক মনে করেন কাস্টমস কত পাত্তা দেয় না, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কাস্টমসের ডিডিরে সময় নেই, এবার তুমি যা করো করো যাও। এরকমের ঘটনা, মানে আমি আমার বন্ধু বান্ধব যারা সরকারি ব্যাংকে কাজ করে বড় বড় জায়গায় আছে, ব্যাপারটা এরকমই। বক্তব্য তো চাকরি দিতে পারবে না, মানে এটা শুনে থাকি আর কি, আদৌ যেটা হয় যে প্র্যাকটিক্যালি কি হয় ওটা আমি জানি না। তো যে কারণে সোনালী ব্যাংক কিন্তু এলসি ওপেন করেছে, এলসি ওপেন করার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশনের দরকার ছিল, কারণ এটি ইম্পোর্ট পলিসিতে নাই। এখন বাণিজ্য মন্ত্রণালয় পারমিশন দেয় না, পেমেন্ট করতে পারতেছে না সোনালী ব্যাংক, মানে যেটাই হোক বাণিজ্য মন্ত্রণালয় পারমিশন দিচ্ছে না। কাস্টমস বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া দিবে না, যেটাকে বলে যে গুড রিলিজ করবে না, গুড চলে আসছে, এই যে মনে করেন ঠেলাঠেলি শুরু হয়ে গেল, সময় নষ্ট হচ্ছে, ডেমারেজ হচ্ছে, কারণ তখন কি পারে, ইম্পোর্টার কি পারে, ইম্পোর্টার যায় করে আমরা খুব দিই ভাই, তাড়াতাড়ি হেল্প করে দাও, তাড়াতাড়ি হিট করে দাও, বলে দাও যে এই ঘটনার কারণে এটা হচ্ছে না, আমি কিন্তু একটা করে দিতে পারবো না, আমার ব্যবসায়িক ক্ষতি, আমার লস হইতেছে, আমি কিন্তু এর জন্য কোনো টাকা দিতে পারবো না। এই বুদ্ধিটা আমরা ব্যাংকাররা ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্টও জানে, যারা এই কাজ করে ওনারা খুব ভালো জানে কি করতে হবে। যেমন ধরেন এই যে সামনে বাজেট হবে, আমাদের কোন একটা বড় ক্লায়েন্ট আমার অ্যাডভাইস দিয়েছে যে ভাই আমার টোটাল গত ইম্পোর্ট পলিসিতে তো আমার একটা লস হয়ে গেছিল, এইবার দেখেন তো কি করলে আমার লসটা একটু কমে, কোন জায়গায় লিমিটার কম হইলে আমার টোটাল অ্যাগ্রিগেটলি কম হয়। যেমন ধরেন সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি সে 5%, এটার একটা ইফেক্টিভ সাপ্লিমেন্টারি ডিউটি আছে, কি হয় সাপ্লিমেন্টারি ডিউটিটা কিভাবে হয় আমরা একটু পরে আসতেছি, তারপর একটু বলে রাখি। যেমন ধরেন কাস্টম ডিউটি শতকরা 10 টাকা, অ্যাসেট ভ্যালু ছিল 100 টাকা, কাস্টম ডিউটি 10 টাকা, 110 টাকা। সাপ্লিমেন্টারি ডিউটি ওই 110 টাকার উপরে, ধরেন সাপ্লিমেন্টারি ডিউটি 10% থাকে, 110 টাকার উপরে 10%। আল্লাহ দুনিয়ায় কোথাও নাই, বাংলাদেশে আছে। কেন ওই যে এর উপরে কেন চার্জের উপরে কেন, আমরা তো এই নিয়ম, এটাই নিয়ম, মূল দামের উপরে এটাই নিয়ম, বাংলাদেশে আছে। এটা কি রুলসে আছে বলা, রুলস এইভাবে বলা। দেখেন একটা চেঞ্জ করা যায়
সমস্ত কিছু চেঞ্জ করা যায়। এটা হচ্ছে আপনার অনুযায়ী যেটাকে বলে যে ওইখানকার বায়ার, এখানকার সেলার এবং ব্যাংক। কোর্টে দেখা যায় যে সাপ্লিমেন্টারি ডিউটি বেশি বা এখন সেগুলাই কম, যে চেঞ্জ করে যে ইয়ে করে ফেলে কোর্টে দেখা যায় যে আমার সিডি কার্ড কম দিল, ওটা বলছি ওটা কেন? এটা ভাই এটা কি অটোমেটিক এখন নাকি চেঞ্জ করা যায় মানে ওইখানে মনে হয় এটা আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, বুঝছেন? ওর ওয়াইল্ড লাইফ খুব পছন্দ, তো এটা দিয়ে রাখছে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, দেখেন একটা আইটেমে ধরেন ভাই আমার চলে গেছে, আমি বুঝি নেই আপনার এই কারিশমা আছে কিনা। এখানে আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল অফ দ্য রেকর্ডার কি স্যার? বলেন স্যার এই যে একজন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী আর কি স্যার, বিদেশ থেকে মালামাল আনে, জি। তো ওনার সাথে এমনি স্যার মানে আরো বিশাল আলাপ করতে করতে আমি বললাম, জিজ্ঞেস করলাম যে আপনারা এই যে ইউরোপিয়ান দেখা যাচ্ছে চায়না ম্যাটেরিয়াল দেন কিভাবে আমরা এলসি ডকুমেন্টে চেঞ্জ করতে পারি? এটা আসলে সম্ভব স্যার যে মালটা আসলে চায়না কিন্তু তার ইম্পোর্ট ডকুমেন্ট সব ইউরোপিয়ান? দেখেন, ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস, নট গুডস অ্যান্ড সার্ভিসেস। সে বলছে ওখানে একটা থাকে সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট অফ অরিজিন থাকতে হবে ইউরোপিয়ান। সে আমাকে একটা ইউরোপিয়ান অরিজিনের সার্টিফিকেট দিয়েছে, জার্মান কিংবা সুইজারল্যান্ড কিংবা সুইডেন। আমি কি করবো? ঠিক আছে, পেমেন্ট করার জন্য কাস্টমসের কাছে যখন যায়, কাস্টমসের কিন্তু ওই দায়িত্বটা না, সার্টিফিকেট অফ অরিজিন চায়না না সিঙ্গাপুর। কাস্টম দেখে যে গুডসটা আসছে এসএস কোড অনুযায়ী এটার একটা ইউনিফাইড ওয়ার্ল্ড ওয়াইড একটা দাম আছে, ওই দাম অনুযায়ী সে অ্যাসেট ভ্যালু ঠিক করে, অ্যাসেট ভ্যালুর উপরে ডিল ঠিক করে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আপনারটা হয়েছে নীলক্ষেত কে তৈরি করে স্যার আছে গাছে সারা দিবে ইন্ডিয়া থেকে বা থাইল্যান্ড থেকে, বাংলাদেশে যে থেকে সারা কিনে নিয়ে ওই দেশে থেকে বানাই ফেলছে, বিদেশ থেকে এগুলো আসছে। এখন ধরা কিন্তু কোনো ইয়া নেই, আর এখানে